নেয় বা এত ঝামেলা করে, বাট আমি এই কারণে অ্যাটেন্ডেন্সটা নেই। তো স্টার্ট করি। দিস ইজ অফিসিয়ালি আওয়ার lecture 4 of macroeconomics for fall 2021. In today's class, we will start our second chapter, which is about GDP, gross domestic product, and we already discussed about what is GDP, its classification. Sorry, my mistake. What is GDP and how we can calculate the GDP from two approaches. So for this purposes, actually, we're following our reference book, which is Macroeconomics by Parkin, and from that book, we are following the chapter 4. So এই বইটা আমরা অলরেডি আমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা আছে। So if you have any queries, you can go through that book. So already we have completed this portion, that is where we discuss about the gross domestic product and its component. Then we discuss how GDP is equal to total expenditure and income. That means there are two approaches. দুইটা অ্যাপ্রোচ আছে একটা দেশের জিডিপি ক্যালকুলেশনের জন্য। ইনকাম মানে বলে যে একটা দেশের টোটাল ইনকামটা জিডিপির সমান, অথবা হচ্ছে কি একটা দেশের টোটাল এক্সপেন্ডিচারটা জিডিপির সমান। এইভাবে হচ্ছে দুটো অ্যাপ্রোচ নিয়ে আমরা জিডিপি ক্যালকুলেশন করে থাকি। তো সেখান থেকে আমরা অলরেডি এই পার্টটাও শেষ করে আসি। নেক্সট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে মেজারিং জিডিপি। এখন আমরা বললাম যে দুটো অ্যাপ্রোচ আছে, সেই দুটো অ্যাপ্রোচ দিয়ে আমরা জিডিপি ক্যালকুলেশন করতে পারি। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ওই দেখেন, ইজ ইট পসিবল যে ক্লাসে সবাই হচ্ছে গিয়ে, ধরেন আপনাদের ক্লাসে আমি জিডিপি ক্যালকুলেশন করছি, তো এটা কি সম্ভব সবার ইনকামটাকে ম্যানুয়ালি বের করা, বা হচ্ছে গিয়ে সবার এক্সপেন্ডিচারটাকে ম্যানুয়ালি? ইটস রিয়েলি ডিফিকাল্ট টাস্ক ফর আস। তো এটার জন্য গভর্নমেন্ট যেটা করে, গভর্নমেন্ট took some different ways to calculate the GDP. Also, you need to know about the classification of GDP. আমরা দেখবো যে জিডিপি আসলে it's an indicator to find out your living standard, or it's a macroeconomic, more specifically I can say it's a macroeconomic indicator. That means from which we can find out the original scenario of an economy. তো যেটা থেকে আমরা একটা দেশের অরিজিনাল সিনারিও বের করব, বা একদমই মানে ম্যাক্রো ইকোনমিক সেক্টরের কি অবস্থা আছে আমি সেটা বের করব। তো সেই জিনিসটার আসলে আমাদের যেটা হয় যে আমাদের বের করতে মানে এটার ক্লাসিফিকেশনটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হয়েছে। তো আমরা এটার ক্লাসিফিকেশনটাতে চলে যাচ্ছি। তো এটার জন্য আমি একটা স্লাইড ফলো করি। অ্যাজ আই মেনশন আর্লিয়ার, ইটস এ ভেরি বেসিক স্লাইড, ভেরি ভেরি বেসিক স্লাইড। এই স্লাইডটা রেফারেন্স হিসেবে না নিলেই বেটার। আমার এই যে দেখুন, যেমন এখন ক্লাসিফিকেশনে যাবো, এটা প্রপারলি দেওয়া নেই বইয়ে। তো এই কারণে হচ্ছে কি আমি যে স্লাইডটাতে দেখাচ্ছি। তো আমি বলবো যে বেটার ডোন্ট গো থ্রু দিস, মানে এখান থেকে কোনোভাবে লার্নিং এর জন্য যাতে আমরা এই স্লাইডটা ইউজ না করি। আমার বারবার ওয়ার্নিং দিলাম, এখন এটা আপনার ইচ্ছা যে আপনি এটাকে লার্নিং এর জন্য ইউজ করবেন না হচ্ছে গিয়ে আপনি এটাকে মানে এখান থেকে পড়বেন। বাট এখান থেকে পড়লে আলটিমেটলি তেমন কিছু লার্ন করবেন না। তারপর যদি এখান থেকে লেখেন তাহলে মার্কসটা ওরকম আসবে। তো বারবার এখানে করছে। তো আজকে আমি বলবো যে আজকে লেকচার কালেক্ট করতে হবে আমাদের, কারণ আমরা হচ্ছে গিয়ে আজকে ইয়াতে যাব, যেটাকে বলা যায় যে আজকে মানে আজকে লেকচার কালেক্ট করাটা ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এই যে বললাম আজকে আমাদের টাস্ক আছে। তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে জিডিপি অ্যাকচুয়ালি টু টাইপস, ওয়ান ইজ নমিনাল জিডিপি, অ্যানাদার ওয়ান ইজ রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা আমরা লিখে ফেলি বিকজ আমরা এখানে ফর্মুলাতে আসবো। তো নমিনাল ওয়ার্ডটা যখন ইকোনমিক্সে আসবে, নমিনাল মিন্স, এটা জাস্ট মাথায় সেট করে, নমিনাল মিন্স এনিথিং ইন কারেন্ট মার্কেট, কারেন্ট মার্কেট ভ্যালু, which means if I talk about your wages, last class এটা নিয়ে বলছেন যে আমি ওয়েজ নিয়ে কথা বললাম। So if I say nominal wage, it means your wage is current market term, মানে কারেন্ট মার্কেট প্রাইসে আমার ওয়েজটা কেমন। যে সাপোজ আমার ওয়েজ 100 টাকায়, 100 টাকা দিয়ে আমি যা কিনতে পারছি, নর্মাল মার্কেট প্রাইসে 100 টাকায় আমি হয়তো 1 কেজি চাল কিনতে পারছি। So that's my nominal wage. So similarly, nominal GDP means GDP when it's calculated at current market price. So যে একই কথাই বললাম যে কারেন্ট মার্কেট প্রাইসে আমি এটাকে ক্যালকুলেশন করছি। সো আমি জাস্ট একটা টাইটেল দিই, মানে আমরা যে অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে, মানে যে কপিটা নিয়েছি সেখানে একটা টাইটেল দিই এবং ওখানে নমিনাল জিডিপি লিখে যে শর্টকাটে লিখে রেখে নমিনাল জিডিপি ইজ ক্যালকুলেটেড অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস, আমাদের তাহলে মনে থাকবে। অ্যান্ড নর্মালি আমরা এই যে ইনিশিয়ালটা নিয়ে নমিনাল জিডিপিটাকে এক্সপ্রেস করেছি এভাবে এনজিডিপি, এভাবে হচ্ছে কি আমরা এনজিডিপি এর ক্যালকুলেশন করে থাকি। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ রিয়েল জিডিপি।
এখন একই কথা বলেছিলাম যে রিয়েল ওয়ার্ডটা যদি কোথাও থাকে, রিয়েল টার্মটা ইউজ করা মানেই হচ্ছে কি আমরা বুঝতে পারবো দেয়ার উইল বি সাম অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ওয়েট আ মিনিট। তো যেটা বলছিলাম যে আমি রিয়েল টার্মটা যখনই ইউজ করব বুঝতে হবে যে দেয়ার উইল বি সাম অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট টাইপস এর কিছু আসবে, এরকম একটা হবে, তখন আমরা কিন্তু রিয়েল টার্মটা ইউজ করব। সো রিয়েল জিডিপি মিনস আরো একটু স্পেসিফিকলি আসি, অ্যাডজাস্টমেন্টটা নরমালি আমরা অন্য কোনো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরের সাথে অ্যাডজাস্টমেন্টে যাই। ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলতে বোঝায় যে যে ইন্ডিকেটর দিয়ে ফিউচারে প্রেডিকশন করা যাবে, ওভারঅল ইকোনমি একটা আইডিয়া নেওয়া যায়। ওকে, এবং রিয়েল সিনারিওটা বোঝানোর জন্য আমরা এই রিয়েল জিডিপি বা রিয়েল টাইপের টার্ম গুলো ইউজ করে থাকি। ফর এক্সাম্পল আমি যদি বলি ইয়োর রিয়েল ওয়েজ, হুম, আমরা এই ওয়ার্ডটা খুব ইউজ করি, মানে ম্যাক্রো ইকোনমিক্স এ বলেন বা রিয়েল লাইফও এটা আসলে খুব ইউজ হয়। নমিনাল ওয়েজটা আমরা ওইভাবে ইউজ করি না, রিয়েল ওয়েজ কথাটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো এই যে এখানে যখন আমি বলছি রিয়েল ওয়েজ, রিয়েল ওয়েজ বলতে আমি আসলে এখানে বুঝাচ্ছি যে your wage at what can I say, মানে রিয়েল ওয়েজ বলতে এখানে আমি আসলে বুঝাচ্ছি যে মানে what you can actually buy। সাপোজ এই যে একটু আগে বলছিলাম যে আপনার স্যালারি হচ্ছে 100 টাকা, মানে 100 টাকায় আপনি বাজারে যে যা কিনতে পারেন সেটাই আপনার মানে নমিনাল ওয়েজ। বাট আমি রিয়েল ওয়েজ যখন বলবো এটাকে, এটার মানে হচ্ছে হোয়াটস ইউর পারচেজিং পাওয়ার, অর্থাৎ আপনি এই 100 টাকা ইউজ করে অ্যাকচুয়ালি কি কিনতে পারছেন, অর্থাৎ কি আসলে তো আপনার সিনারিওতে দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে আপনার রিয়েল জিডিপি থেকে আমরা ক্যালকুলেশনে আসবো। তো রিয়েল জিডিপি থেকে ক্যালকুলেশনে আসবো। তো এখানে আম, আপনার হচ্ছে গিয়ে এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি অ্যাকচুয়ালি 100 টাকা দিয়ে আগে 2 কেজি চাল কিনতে পারতাম, এখন কিনতে পারছি 1 কেজি, তাহলে দের ইজ এ কম্পারিজন। হ্যাঁ, এই কম্পারিজনটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট হবে কিনা, ডেফিনেটলি এখানে কম্পারিজনটা কিন্তু অ্যাডজাস্টমেন্টে আসবে। এই এই কারণে যে যেহেতু আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলছিলাম যে আমরা এখানে ইয়াটা হিসেব করছিলাম যে যেখানে হচ্ছে গিয়ে আমার আমরা হিসেব করছিলাম যেখানে কিনা আমার হচ্ছে ইয়াটা আসছিল আপনার, যেটাকে বলা যায় যে কম্পারিজনটা আসছিল। সো তারপরে আসি, সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে রিয়েল জিডিপিটা যখন ক্যালকুলেশন করবো, এখানে আমরা একটা জিডিপি পাবো, দ্যাট জিডিপি উইল বি ক্যালকুলেটেড অ্যাজ, তাহলে হোয়াট, এর আগে যখন আমরা জিডিপিটা পেলাম সেখানে আমরা দেখলাম, আচ্ছা, আমরা এর আগে যে জিডিপিটা পেলাম যেটাকে আমরা নমিনাল জিডিপি বলছিলাম, এনজিডিপি, সেখানে আমরা দেখলাম যে এনজিডিপি যখন আমি ক্যালকুলেশন করছিলাম জিনিসটা এমন ছিল যে যেখানে আমরা কারেন্ট মার্কেট প্রাইসে একটা জিডিপি ক্যালকুলেশন করছি, যেহেতু নমিনালে আমরা এইভাবে আসলাম, তাহলে রিয়েলে আমি কি বলবো, রিয়েলে আমি বলবো হচ্ছে গিয়ে this kind of GDP will be calculated with the inflation of with the adjustment with inflation। এখন ইনফ্লেশন সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না, আমরা নেক্সট টপিক এটা নিয়ে পড়বো, আপাতত বুঝি যে প্রাইস লেভেল বাড়াটাকে ইনফ্লেশন বলে। সো আমরা আরেকটা জিডিপি ক্যালকুলেশন করব যেখানে আমরা এই প্রাইস লেভেলের ফ্ল্যাকচুয়েশনটাকে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি রিয়েল জিডিপি। এখন সেখান থেকে আমরা ইনিশিয়াল নিয়ে যদি কাজ করে থাকি সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এভাবে, এটাকে আমরা এক্সপ্রেস করব যে আর জিডি, এভাবে আমরা এটাকে এক্সপ্রেস করব। সো নাও এখন যে কারণে লিখতে বলছিলাম, এখন আমরা চলে যাই যে নমিনাল জিডিপি বলেছিলাম যে নমিনাল জিডিপি লিখে ডেফিনেশনটা লিখে নিচে একটা লাইন স্পেস রাখেন। এখন আমরা চলে যাই যে এটা কিভাবে আসলে ক্যালকুলেশন করা যায়। তো এবার আসি যে নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন কিভাবে করব। নমিনাল জিডিপি ক্যালকুলেশন করার একটা ওয়ে আছে, আগে একটু লিখে নেই। তো এনজিডিপি যেটা আমরা লিখেছিলাম, আগে লিখে নিই তারপর আমি বোঝাচ্ছি। তো এনজিডিপি তে যেটা আমরা লিখছিলাম, এনজিডিপি যখন আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে আমাদের যেখানে হচ্ছে গিয়ে আমাদের
জাস্ট সিম্পলি যদি আমি মনে রাখতে চাই তাহলে এরকম হবে যে প্রাইস টাইমস কোয়ান্টিটি। Again I mention আমি প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব। And more specifically, what's price we're going to use here? The price at current market price. The price will be used at current market price. That will be calculated here. Quantity same thing. Current market quantity যেটা সেটাই হচ্ছে কি এখানে আমার আসবে। So NGDP calculation করার ফর্মুলাটা কি? যে price times quantity. Just এটুকু লিখি। লিখেছি সবাই? জি ম্যাম লিখছি। Yes, ma'am. ওকে। সো আমরা সাপোজ আমরা একটা কাজ রিজিউম করে নিই, তারপরে তো আমরা ক্যালকুলেশনটা দেখবই, একদমই প্র্যাকটিস করব। সো সাপোজ দেয়ার ইজ অ্যান ইকোনমি, ইট প্রোডিউসেস অনলি টু গুড। একটা ইকোনমিতে অনলি দুইটা গুড তৈরি করছে। হ্যাঁ, দেয়ার ইজ ইকোনমি, ইট প্রোডিউসেস টু গুড, ওয়ান ইজ রাইস, অ্যানাদার ওয়ান ইজ হুইট। আচ্ছা, হুইটটা শুনলে অনেক সময় উইড এর মতো লাগে, উইড না, ইটস হুইট। ঠিক আছে, হুইট এরকম। তো হুইট মিনস আসলে গম। আমাদের দেশে তো ধান আর গম যেটাকে, আটা যেটাকে আমরা বলি, এই দুইটা মেইন ফুড বলে আমি এই দুটো ইউজ করি এক্সাম্পল। আচ্ছা, সো দুইটা প্রোডাক্ট আমি ধরে নিই যে একটা দেশ আছে সেটা দুইটা প্রোডাক্ট তৈরি করছে, ওয়ান ইজ হুইট, অ্যানাদার ওয়ান ইজ রাইস। সো when I'm going to calculate the nominal GDP for that economy, so what will happen, আমি একটু আগে বলছিলাম যে স্যার কি হবে, প্রাইস টাইমস কোয়ান্টিটি, প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি নমিনাল জিডিপি পেয়ে যাব। সো the price of rice will be multiplied by the quantity of rice, then it will be adjusted with the price of wheat will be multiplied by quantity of wheat. অর্থাৎ আমার যতগুলোই প্রোডাক্ট থাকুক না কেন, 100টা প্রোডাক্ট থাকুক আর একটা প্রোডাক্ট থাকুক, সেগুলোর নিজের প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিজের প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ সেগুলোকে আমরা যোগ করব। যোগ করলে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব, যেটাকে বলা যাচ্ছে যে আমাদের নমিনাল জিডিপিটা পেয়ে যাব। সো এখানে আপনি জাস্ট হচ্ছে ওই যে একটা লাইন লিখলেন যে নমিনাল জিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস টাইম কোয়ান্টিটি, সেখানে জাস্ট একটু নিজের মতো করে লেখেন যে ইফ দেয়ার ইজ এন ইকোনমি with two good, then the nominal GDP is দিয়ে এই ফর্মুলাটা এটা জাস্ট লিখে রাখেন, তাহলে আপনি বুঝবেন। If an economy with two goods, then the nominal GDP is NGDP দিয়ে আপনি এই ফর্মুলাটা লেখেন। If an economy with two goods, একটা ইকোনমিতে জাস্ট দুইটা গুড আছে, then the nominal GDP will look like this. একটু লিখে রাখি। ম্যাম সেকেন্ড সেন্টেন্সটা যদি আবার একটু বলতেন। If an economy with two goods, if an economy with two goods, ম্যাম সেকেন্ড সেন্টেন্স। then the nominal GDP is এই যে তারপরে যে nominal GDP টা এইটা। আচ্ছা, তো এইভাবে এখন আমার হয়তো প্রশ্ন হতে পারে, সাপোজ ধরেন শারমিন প্রশ্ন করতে পারে যে ম্যাডাম এখানে আপনি দুইটা গুড নিয়ে বললেন, দুইটা গুডের জায়গায় যদি সাপোজ আমার এখানে আরো একটা গুড আসতো, সাপোজ এখানে যদি তিনটা গুড আসতো, তাহলে আপনি এখানে কি করতেন? আমি জাস্ট এটার সাথে ধরেন 3 নাম্বার গুড হিসেবে ওখানে ক্লোথ নিয়ে আসলাম। তো থার্ড প্রোডাক্ট হিসেবে যদি এখানে ক্লোথ আসতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? জাস্ট আমরা
অ্যাডজাস্ট করে প্রাইস অফ ক্লথ উইল বি মাল্টিপ্লাই বাই কোয়ান্টিটি অফ ক্লথ, এইভাবে আমি এখানে চলে যেতাম, দিয়ে আমি এখানে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতাম। তো নাও এখন আসি আসলে এখান থেকে আমরা ক্যালকুলেশন কিভাবে করব বা এক্সামে আমি কোশ্চেন কি হবে, এটাই তো আমাদের মেইন কনসার্ন। সো দেখেন এখন you can see a word file where there is a table, and also this table included some information, and there is some thing I mentioned, that is calculate the nominal GDP, real GDP, GDP deflator, and real GDP growth rate of 2016, 17, and 18 from the following information. এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, বললাম এখান থেকে এই চারটা জিনিস ক্যালকুলেশন করে আনতে হবে। তাতে বললেন ম্যাডাম এই ধরনের কিছুই শিখলাম না, আমরা কেবল নমিনাল জিডিপি শিখেছি, বাকিগুলো শিখবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে, তারপর আমরা এটা ক্যালকুলেশন করবো। তো একটু দেখে নিই টেবিলটা কেমন হয়। এখন বললেন যে ম্যাডাম এইভাবেই দিবেন সবসময়? হ্যাঁ, আমি সবসময় সাধারণত টেবিল দিয়েই দিই, বিকজ টেবিল দিয়ে না দিলে যে প্রবলেমটা হয়ে যায়, এটাকে তখন আমার ডেসক্রিপশন দিতে হবে, একটা বিশাল প্যাসেজ হয়ে যাবে যেটা থেকে অনেকে ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারে। সো ইটস বেটার টু ইউজ আ টেবিল হিয়ার। এটা যখন আমরা কাজ করব এটাকে একটা টেবিল হিসেবে ইউজ করলে এটা হচ্ছে গিয়ে বেটার। তো ইনফরমেশন গুলো আমরা টেবিল দিয়ে বের করে নিলাম, মানে টেবিল দিয়ে আমি এক্সপ্রেস করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি there are 4 years 2015, 16, 17, 18, and that there are 3 products: t-shirt, apple, and tomato. And there are different quantities of t-shirt and tomato and apple are given here, and their specific prices. এবং যদি প্রশ্ন হয় যে ম্যাডাম এটা প্রাইসটা আমরা আসলে কোনটা ইউজ করেছি, সিম্পল, দিস ইজ কারেন্ট মার্কেট প্রাইস, একদম মার্কেটে যে প্রাইসটা সেটা আমরা এখানে ইউজ করেছি। ওকে, সো এখানেও একই জিনিস এক জায়গায় লিখেছে, ঘিজিমিজি করা, যেহেতু অনেক জায়গার মানে অনেক ইনফরমেশন এখানে লিখেছি, এখানে এই জন্য এটা আছে। বাট সিম্পলি যেটাকে বলতে চাচ্ছি যে নমিনাল জিডিপিটাকে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব এখান থেকে, যেখানে আমরা দেখতে পাবো যে রিয়েল জিডিপিটাকে সরি প্রাইসটাকে কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করবো, এবং সেখান থেকে আমরা নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করে পাবো। সো ফর এক্সাম্পল এখানে আমি হচ্ছে কি 2015 এ নমিনাল জিডিপি বের করেছে, আবার আমি এটা আপনাদের সাথে বসে এটা এখন করব যাতে হচ্ছে কি আমরা শিখি। তো এখানে 2015 এর আমরা নমিনাল জিডিপি বের করেছি। এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম অনেকগুলো কালার টালার ইউজ করেছেন, এগুলা কেন? এটা আমরা পরের টার্মগুলো যখন পড়বো আরো বুঝবো। তো এখানে দেখেন 2015 এর আমরা নমিনাল জিডিপি বের করেছি, আমি একটু ফন্ট সাইজটা বড় করে দেই, আমাদের সুবিধা হবে দেখতে। তো 2016 এর আমরা হচ্ছে নমিনাল জিডিপি বের করেছি। তো 2016 এ যখন নমিনাল জিডিপি বের করতে গেলাম, আমি এটা একটু ইয়েলো হাইলাইটার দিয়ে মার্ক করছি দেখার সুবিধার্থে। তো 2016 এ নমিনাল জিডিপি বের করার জন্য আমাদের ফর্মুলা আমরা কি জেনে আসছি, যে প্রাইস উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কোয়ান্টিটি। সো হিয়ার দ্য ফার্স্ট প্রোডাক্ট ইজ টি-শার্ট, টি-শার্টের প্রাইস কি $3, $3 কি হবে, it will be multiplied by its quantity which is 30. So NGDP of 2015 is equal to, first আমি 3 times 30 plus apple quantity, apple টা কি পেলাম, the price of apple is 2.5 and the quantity of apple is 20, এটাকে আমি আরেকটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, plus the price of tomato is 1.2 and the quantity of tomato is 40, আবার এটাকে মাল্টিপ্লাই করলাম, করার পর আমার এটার অ্যান্সার কি আসলো 188। জাস্ট ক্যালকুলেটর প্রেস করবো, আমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে ম্যাডাম আমি যদি অনলাইন এক্সামে না যে অফলাইনে যাই, সেক্ষেত্রে কি এইটা ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন? ইয়েস, ইউ আর অ্যালাউড, ক্যালকুলেটর ইউজ করে কাজ করতে পারবেন, মানে এটার জন্য আপনাকে এই হেডেক নিতে হবে না। সো আমি যেটা করলাম যে আমরা হচ্ছে গিয়ে যে সিম্পল প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সেখান থেকে আমরা বের করে নিলাম। একইভাবে আমরা এখানে এটা কি বুঝতে পেরেছি? জি ম্যাম, এটা বুঝতে Yes, পেরেছি। ma'am. আচ্ছা, একইভাবে আমরা আরেকটা বছর এখানে বের করা আছে বিধায় আমি ওইটার হেল্প নিচ্ছি। এখন আপনাদের একটা কথা বলি, আপনি যদি না করে থাকেন, আমি সরি টু সে, আমি কিন্তু এক্সপেক্ট করছি আমি যখন বলছি আজকের ক্লাসে আমি যা যা বলবো সবকিছু লিখতে হবে, বারবারই বলছিলাম। সো আপনি কিন্তু লিখছেন, আমি কিন্তু এটা এক্সপেক্ট করেই নিচ্ছি, সো লিখবেন প্লিজ। তো এরপরে আমরা দেখি, যেমন আমরা আরেকটা বের করছি 2018 এ নমিনাল জিডিপি বের করলাম, এটাকে আবার দেখেন আমি একটু, আচ্ছা এটার কালারটা ভালো হলো না, হাইলাইটটা তো পচা কালার দিয়ে করলাম কেন। তো এটাকে হচ্ছে কি আমরা অন্য একটা কালারে হাইলাইট করি, দেখতে ভালো লাগবে। সো পিঙ্ক কালারে হাইলাইট করলাম।
এখানে হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে আমরা 2018 এ nominal GDP বের করছি, so same thing again, price will be multiplied by the quantity. So the price of tomato is multiplied by the quantity of tomato, which is 4.25 is multiplied by the 60, plus the price of apple is 3.75 multiplied by the its quantity, that is 45, plus the price of tomato, which is $3.4, it will be multiplied by its quantity, which is 65. So সবগুলোকে আমি multiply করে adjust করলাম and I get the value, which is $644.75. Now one thing I have to mention here, that is আমাদের যখনই we're going to calculate nominal GDP related term, GDP always expressed as money term. So you have to express it on any money any money unit. For example, here we are using dollar sign, so that's why the nominal GDP is expressed here, the nominal GDP is expressed as dollar sign. আমি অনেক সময় টাকাটা ইউজ করে থাকি, যদি বাংলাদেশের বেসিসে ক্যালকুলেশন আমরা টাকা লিখি, তো তখন আমরা বিডিটি বা টাকাটা লিখবো, বা যদি পাউন্ড সাইন ইউজ করি পাউন্ড লিখবো, বাট উইদাউট ইউনিট আমার কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, বিকজ নোমিনাল জিডিপির ইউনিট আছে। এখন আরেকটা প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি যখন মাল্টিপ্লিকেশন করছি আপনি কয়েক জায়গায় ডলার সাইন ইউজ করেছেন, কয়েক জায়গায় করেন নাই, আমি কি করব? এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে ডলার সাইন ইউজ করতে পারেন, আদারওয়াইজ না। এখানে মাল্টিপ্লিকেশনের সময় না করলে এটার জন্য আমি মার্কস ডিডাক্ট করব না, বাট যদি অ্যান্সারে ডলার সাইন না থাকে, মানে অ্যান্সারটা টোটাল ভ্যালুটা যদি মানি টার্মে আপনি এক্সপ্রেস না করেন, সেক্ষেত্রে অবশ্যই মার্কস ডিডাকশনে আমি যাব, অর্থাৎ এটা মিস্টেক ইজ মিস্টেক। সো এইভাবে আমরা 4টা বছরের, দ্যাট মিন্স 2016, 17 or 18, প্রত্যেকটা বছরেরই কিন্তু চাইলে we can calculate the nominal GDP, because in every year the price and the specific quantity are given here. So now let's talk about the real GDP. So already in your book, in your copy, you mentioned RGDP. So to calculate the RGDP, the specific formula is this one, that is this yellow highlighted area. Again, the price times quantity. That means price will be multiplied by the quantity. From there, we can calculate the real GDP. So now the question will come up to your mind, that is, then what's the basic difference between nominal GDP and real GDP? Yes, the basic difference is here, when we use that price, this price actually base year price. But the quantity we're going to use to calculate the nominal GDP, real GDP, that is the quantity from current year. Which means I'm going to use the price from my base year, but the quantity from the current year. From there, I can calculate the real GDP. বেস ইয়ারটা কি? হ্যাঁ, এটাই এক্সপ্রেস করি। একটু ফর্মুলাটা লিখে নিই তাহলে, রিয়েল জিডিপিটা মানে এটা আমরা RGDP, ফর্মুলাটা একটু লিখি তারপরে বুঝাবো। খুব ভালো একটা কোশ্চেন ছিল যে হোয়াটস বেস ইয়ার, নাহলে আমি হয়তো মেনশন করতাম না। জি ম্যাম, লিখেছি। ওকে, সো এখন ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে যেটা মনে হতে পারে যে ম্যাডাম ইয়াটা কি, মানে এটাকে কি বলে, বেসিক ডিফারেন্স। বেস ইয়ারটাকে, হ্যাঁ বেস ইয়ারটা কি, বা যে বেসিক ডিফারেন্সটার জন্য আপনি একটা জিনিসে আমরা ডিফারেন্সটা পেলাম, ওখানে আমরা প্রাইস ইজ মাল্টিপ্লাই বাই দ্য কোয়ান্টিটি, আর এখানে আর তেমন কিছু ছিল না, কিন্তু এখানে প্রাইস টাইমস কোয়ান্টিটি নিচ্ছেন, বাট the thing is that the price is from base year. So what's that? So already when I mentioned the real GDP, I use yellow highlighted area, and in this table also I'm using a yellow highlighted area, so which is for 2015. 2015, the price level is highlighted by yellow color. Why? Because this is the base year. Base year means actually the year with whom we are going to compare. So it's a common practice in economics and mathematics, that is
took the oldest one as base year. সো যেই বছরটার সাথে আমরা কম্পেয়ার করে থাকি সেটাকে আমরা বেস ইয়ার বলি, বা যেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা কম্পেয়ার করে থাকি সেটাকে বেস বলে, মানে ভিত্তি যেটাকে বলা যায় বাংলায়। আমরা একটা কিছুর সাথে আমরা যেমন আমি যেহেতু বলেছিলাম যে when I'm going to calculate the real GDP I'm going to compare, আমি এখানে কম্পারিজনে আসবো যে তুমি ভালো না আমি ভালো, বা আমার এই বছরে কি অবস্থা ছিল গত বছরে কি অবস্থা ছিল, এরকম একটা বিষয় এখানে আসে। তো যেহেতু কম্পারিজনে যাচ্ছি, কম্পেয়ার করতে যাচ্ছি, সেখানে একটা কিছুর সাথে তো আমাকে কম্পেয়ার করতে হবে। তো যার সাথে আমি কম্পেয়ার করতে যাব সেইটা হচ্ছে গিয়ে আমার বেজ ইয়ার হবে। এবং বেজ ইয়ার নেওয়ার একদম মানে একদম এটা ইউনিফর্ম একটা হচ্ছে রুলস, দ্যাট ইজ টুক দ্য ওল্ডেস্ট ওয়ান অ্যাজ এ বেজ ইয়ার। সবচেয়ে পুরাতন যিনি হবেন, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে আমরা হচ্ছে গিয়ে বেজ ইয়ার হিসেবে নিব। সো ফর এক্সাম্পল এখানে যে 4টা বছর আছে, সবচেয়ে পুরাতন কে? 2018, 15 2015 হচ্ছে সবচেয়ে পুরাতন। মানে পুরাতনও যদি না বুঝি, বুঝতে হবে যে সবার আগে আসছে। তো এখানে সবার আগে আসছে কে? 2015, সো দিস ইজ দ্য বেজ ইয়ার হিয়ার। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? অনেক সময় এই যে আমি বললাম আমি তো ভালো না, দেখা যাবে যে আপনার টিচার আপনাকে মেনশন করে দিতে পারে, সাপোজ টু ওয়্যার calculate the nominal GDP and real GDP deflated from for this year where the base year is 2017. ধরেন আমি মেনশন করে দিলাম। আমি যদি মেনশন করে দেই তাহলে আপনার আর কিছুই করার নাই, তখন যে ইয়ারটাকে মেনশন করে দিয়েছি সেই ইয়ারের সাথে কম্পেয়ার করেই আপনাকে হচ্ছে জিডিপি ক্যালকুলেশনে যেতে হবে। কিন্তু যদি আমি মেনশন না করে থাকি সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে যেই বছরটা দেওয়া আছে সেই বছর, মানে তখন আপনি সবচেয়ে ওল্ডেস্ট ওয়ানটাকে বেস ইয়ার ধরে কাজ করবেন। তো যেহেতু এখানে আমি মেনশন করি নাই বিধায় the oldest one will be our base year. So now let's find out how we can calculate the real GDP. তো আবারও বলছি, রিয়েল জিডিপি ক্যালকুলেশন করার সিস্টেমটা হচ্ছে real GDP calculation করার সিস্টেমটা হচ্ছে price will be multiplied by the quantity, where the price is from the base year and the quantity is from the current year. And more specifically, base year is the year with whom we are going to compare. And if it doesn't mention in your in the information provided to you, in that cases the oldest one will be the base year. So now let's calculate this year's base year. So আমি এই জন্য বোঝানোর জন্য I highlighted the first row with yellow color because this is our base year. This 2015 is the oldest one among this year. So the price level, because we have to took this price level as a constant factor, that's why this price level are highlighted by yellow color. Now let's find out the real GDP of 2015. So here I mentioned the our GDP of 2015. Now I'm trying to highlight it by again that pink color. So the real GDP of 2015 I mentioned here is equal to NGDP of 2015. Why? Because actually আপনি একটু খেয়াল করে দেখেন তো, যখন হচ্ছে কি 2015 এর জন্য আপনি বেস ইয়ারটা বের করতে যাচ্ছেন, তখন ওখানে হচ্ছে গিয়ে যেটা হলো যে আপনি যে 2015 এর জন্য বেস বের করতে যাচ্ছেন, দেখেন তো ওখানে কি করেছেন, প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেছেন, আবার সেই প্রাইসটাকে আপনি কনস্ট্যান্ট ধরে নিচ্ছেন না। জি ম্যাম, জি সেমই। মিস তাহলে তো একই জিনিস রিপিটেশন চলে আসবে না? তাহলে আর জি মিস 2015 এর জন্য আমার কি নতুন করে রিয়েল জিডিপিটাকে মাল্টিপ্লিকেশন করে দেখানো দরকার আছে? না, অলরেডি তো আমরা এটা বের করে ফেলছি। এটা বের করে ফেলেছি। এই কারণে আমরা যেটা করব যে এটা একটা বেসিক কনসেপ্ট, এটা মনে রাখলে হবে যে যেই বেস ইয়ারই দেই না কেন, 2015 দেই, 16 দেই, আমি মেনশন করে যদি দিই 2019, সেই বছরের জন্য রিয়েল জিডিপি আমরা বের করতে হবে না, বিকজ দ্যাটস ইয়ার রিয়েল জিডিপি উইল বি ইকুয়াল দ্যাট ইয়ার নমিনাল জিডিপি, তো এটা সমান হবে। তো এখানে আমার এখানে মাল্টিপ্লিকেশন করা দরকার, এই জন্য আমি এখানে মেনশন করলাম যে আর জিডিপি অফ 2015 ইজ ইকুয়াল টু দ্য এনজিডিপি অফ 2015। আমরা এটা ওখান থেকে বের করে নিলাম। তো একটা অন্য কোনো বছরের বের করব, সাপোজ আমি 2016 এর রিয়েল জিডিপিটা বের করছি। তো এখানে যেহেতু করা আছে, তারপর আমরা চেষ্টা করব যে এটাকে একটু এখন হাতে হ্যান্ডস অন প্র্যাকটিস করে জিনিসটা বের করতে। আমি একটু হাইলাইটও করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়।
সো এখানে আমরা এখন 2016 এর রিয়েল জিডিপিটা বের করব। সো 2016 এর যখন রিয়েল জিডিপি বের করব, again the price will be multiplied by the quantity, but the thing is that the price will be come from the base year, but the quantity will be come from the current year. So আমাদের প্রথম প্রোডাক্ট কি ছিল? ডেফিনেটলি টি শার্ট। সো দ্য প্রাইস অফ টি শার্ট হুইচ ইজ অলরেডি কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট করে নিয়েছি। দরকার হলে পরীক্ষার হলে আপনি এক্সাম এখানে একটু দাগ দিয়ে নেবেন যাতে আপনার সুবিধা হয়। তো এখানে আমরা প্রাইসটা কি ছিল? $3, আমার যেটা কনস্ট্যান্ট ধরা। তো দেখেন আমি এখানে কিন্তু $3 নিলাম, বাট ইন 2016 the quantity of t-shirt is 40 units, so $3 is multiplied by 40 plus for 2016 the price of apple base year price of apple is $2.5, so again I took 2.5 as a constant, and the quantity of apple at current year is 33, so 33 multiplied by the price from base year plus আবার আমার থার্ড প্রোডাক্টে আছে টমেটো, আমরা কোয়ান্টিটিটা নিব হচ্ছে গিয়ে কারেন্ট year থেকে, so which is 55, that will be multiplied by the base year price which is $1.2. so আমি যেটা এখানে আসলে মেনশন করতে চাচ্ছিলাম, দেখেন এখানে আমি কিন্তু সব ক্ষেত্রে প্রাইসটা নিচ্ছি বেজ ইয়ার থেকে, কিন্তু কোয়ান্টিটিটা নিচ্ছি হচ্ছে কারেন্ট ইয়ার থেকে। তো এইভাবে আমরা বেজ ইয়ারের প্রাইসটাকে এই 2016 এর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করলে we will get the real GDP of 2016. And I want to mention one thing here. Here I use the dollar sign in every price, but it's totally up to you. If you don't want, you don't need to use it. আপনি এটা হয়তো এখানে স্কিপ করে যেতে পারেন। এবং ফাইনালি দেখেন এখানে কিন্তু এটার ভ্যালু আমরা একটা ডলারে পেয়ে যাচ্ছি। ওকে, সো এইভাবে আমরা রিয়েল জিডিপিটা চাইলেই ক্যালকুলেশন করতে পারি। আরেকটা বছর রিয়েল জিডিপি বের করি, যেমন এখানে হচ্ছে 2018, আমরা 2016 বের করলাম, আমরা 2018 এরও রিয়েল জিডিপিটা বের করি। তো 2018 এর রিয়েল জিডিপিটা বের করার জন্য এটা মনে হয় আমি করি নাই, তো আমি এটা এখানে করছি। তো সাপোজ আমি এখানে 2018 এর রিয়েল জিডিপি বের করব, তো একইভাবে 2018 এ যদি রিয়েল জিডিপিটা নিতে যাই, সরি 2018 এর রিয়েল জিডিপিটা নিতে গেলাম, সো আমি জাস্ট করছি যে লোয়ার ক্যাপস হিসেবে 2018 টাকে নিয়ে আসে। আপনাদেরও এভাবেই আনতে হবে, তাহলে বুঝতে পারবো আমরা সহজে যে কোন বছরটা ইউজ করছি। তো 2018 এ যখন আমি রিয়েল জিডিপি বের করতে যাবো, সেম থিং, প্রাইস নিব কোথা থেকে? কারেন্ট ইয়ার থেকে নিব, বাট সরি ভুল বললাম, প্রাইসটা নিব হচ্ছে বেজ ইয়ার থেকে নিব, আর কোয়ান্টিটি উইল বি ফ্রম কারেন্ট ইয়ার। সো ফর এক্সাম্পল প্রথম প্রোডাক্টটা কি? টি শার্ট। সো টি শার্টের কোয়ান্টিটি কি 2008? আচ্ছা আগে আসি, টি শার্টের জন্য আমার প্রাইসটা কোথা থেকে নিতে হবে? বেজ ইয়ার থেকে। এখন দেখেন বেজ ইয়ারের প্রাইস কিন্তু $3, আর কারেন্ট ইয়ারের প্রাইস কিন্তু $4.25। ডিফারেন্স কিন্তু আছে। আচ্ছা এটা নিয়ে আমি কথা বলবো কেন ডিফারেন্স আছে এবং কেন আমরা রিয়েল জিডিপিতে এই কাজটা করলাম, আগে ক্যালকুলেশনটা বুঝি। তো তাহলে আমি কি নিব? প্রথমে হচ্ছে গিয়ে $3টা নিব, যেটা প্রাইস টাইমস কোয়ান্টিটি, আচ্ছা $3, so 3 will be multiplied by, এখানে আমার কোয়ান্টিটি হচ্ছে কি 60 ইউনিটস, আমি সেটার সাথে করলাম। দেন এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে কি আমার অ্যাপল। So again the price of apple here is from the base year is 2.50, but at the current year, that is 2018, is $3.75. So 2.50, I took the price from the base year, and the quantity is from the current year is 45. Then the tomato, the price of tomato is from the base year is 1.2, and its quantity is 65. So এইভাবে আমরা নিলাম। এখন আপনি বলতে পারেন ম্যাডাম আপনি প্রত্যেকটা জায়গায় ডলার সাইন ইউজ করেছেন, আমি করতে চাচ্ছি না। আবারও বলছি এটাতে কোনো সমস্যা না। তো এটার অ্যানসার কত আসছে? 6922.5। 6922, এত বেশি চলে আসে? ম্যাম 370.5 আছে। ম্যাম 370.5।
আহ, ডাবল একসাথে করছে মনে হয় যেন। হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পেরেছি মেবি আমি ফোনে হ্যাঁ হ্যাঁ করেছি এই জন্য হ্যাঁ হয়তো হ্যাঁ 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 একসাথে করেছি এখানে তো। যেটা করতে হবে কি 370 ম্যাম। আগে হচ্ছে গিয়ে এই যে মাল্টিপ্লিকেশনটা করতে হবে দেন অ্যাডিশনটা করব আচ্ছা আচ্ছা। আর ম্যাম মাল্টিপ্লিকে ক্যালকুলেটরে একসাথে করলেও 370.5 হ্যাঁ আসে। আমি ফোনে 370 করেছি। হ্যাঁ হবে। মোবাইলে করলেও মোবাইল ওটা নিতে পারে না ক্যালকুলেটর ওই অপারেটিং সিস্টেমটা দেওয়া থাকে মোবাইলে যেটা হয় যে উনি যেটা করছে মানে মোবাইল যেটা করছে সেটা হচ্ছে এই ধরেন $3 কে 60 দিয়ে মাল্টিপ্লাই করার পরে এটাকে আবার এইটা যে টার্ম এখানে ধরেন এটার সাথে প্লাস মানে প্লাস 2.5টাকে এর অ্যাড দিয়ে করে ফেলবে করলেই হবে। করার পরে আবার এই পুরো টার্মটাকে 45 দিয়ে মাল্টিপ্লাই করবে আবার ওর সাথে 1.2 অ্যাড করবে মানে এইভাবে যাচ্ছে ও আলাদা আলাদা ভাবে ওকে মিস। ধরতে পারে না এটা হচ্ছে হ্যাঁ, মোবাইলের অ্যান্সারটা অপারেটিং কত আসছে? ব্র্যাকেট বের ম্যাম করলেই 370.5। আচ্ছা তো এখন আসি আচ্ছা। যে তাহলে রিয়েল জিডিপিটা ক্যালকুলেশন করা আমরা শিখে গেলাম এই দুটোই হচ্ছে বেসিক থিং যেটা শিখলে বাকি দুটো আমরা আসলে বের করা আমাদের জন্য ইজি হবে জিডিপি ডিফ্লেটর এন্ড দা গ্রোথ রেট এখন আসি যে রিয়েল জিডিপিটা কেন আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম এন্ড why I'm saying that we're going to find out the original scenario from it তো মেইনলি রিয়েল জিডিপিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা দেশের অরিজিনাল সিনারিওটা বের করছি কারণ দেখেন আমি 2015-এ কি করছিলাম আর 2018-এ কি করছি একটা কম্পারিজন করছি না সেম প্রোডাক্ট দে হ্যাভ ডেফিনেটলি সময়ের সাথে সাথে ডিফারেন্ট প্রাইস লেভেল আসতেই পারে সো ডিফারেন্ট প্রাইস লেভেল আসলো বা ডিফারেন্ট কোয়ান্টিটি আসলো এই যে সেম প্রোডাক্ট আমরা ডিফারেন্ট প্রাইস লেভেল পেলাম ডিফারেন্ট কোয়ান্টিটি পেলাম তো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন মানে একই প্রোডাক্ট আমি যেহেতু আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা কেন কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট ধরলাম না আমরা এখানে প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম কারণ হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় যে আপনার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যেহেতু জিডিপি ইউজ করছি এখানে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট বিকজ আমরা টোটাল আউটপুটটা বের করতে যাই একটা ইকোনমি ডেফিনিশনটাই তো এরকম ছিল যে টোটাল দ্য ফাইনাল দ্য মার্কেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি তো যেহেতু আমার এখানে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট তো আমার এখানে ইকোনমিটা বাড়ছে বা ছোট হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটিটা চেঞ্জেস দেখে বাট দ্য প্রাইস লেভেল উই আর ইউজিং হিয়ার এইটাকে আমরা হচ্ছে কি কম্পেয়ার করার একটা কম্পোনেন্ট হিসেবে নিচ্ছি যে তাহলে 2015-এ দেখি তো প্রাইস লেভেলটা কেমন অবস্থায় ছিল এন্ড এটা 2018-এ কি অবস্থাতে আসলো এই যে কম্পারিজন গুলো এটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এই যে কম্পারিজন গুলো আনতে যাই এই কারণেই হচ্ছে গিয়ে আমাদের যেটা হয় যে আমরা কিন্তু রিয়েল জিডিপিটাকে ধরে নিই যে ইট উইল গিভ ইউ দ্য অরিজিনাল সিনারিয়েট আপনি 2015-এ কি করছেন বা তার সাথে 2018-এ কি হচ্ছে এটার একটা কম্পারিজন আসে তো এখানে তো আমরা একটা টেবিল ইউজ করছি নর্মালি যখন গভর্নমেন্ট ক্যালকুলেশন করে গভর্নমেন্ট প্রত্যেকটা বছরের মানে বেজ ইয়ারটাকে আগের বছর হিসেবে নেয় যেমন আমাদের এখন যে ফিসকাল ইয়ার চলছে ফিসকাল ইয়ার 2021-22 সো এইটার যখন আমরা কম্পেয়ার করতে চাই বা এইভাবে যদি না বুঝি জাস্ট বুঝি যে এখন 21 মানে 2021 যে ইয়ার এইটা যখন আমরা হচ্ছে কম্পারিজন করব মানে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি এগুলা নিয়ে যখন টার্ম গুলো নিয়ে কাজ করবো জাস্ট উই উইল কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস ইয়ার হুইচ ইজ 2020 জি প্রান্তিক বলেন হ্যাঁ এখানে যেমন কারেন্ট ইয়ারের সাথে কোয়ান্টিটিটা বাড়ছে তো হুম কোয়ান্টিটির সাথে তো প্রাইসটাও বাড়ছে তো সেক্ষেত্রে হুম আমরা কেন শুধু প্রাইসটাকেই কনসিডার করছি আচ্ছা ভালো কোশ্চেন যেটা ও যে বলছিলাম যে আমরা এখানে আসলে ফাইন্ড আউট করছি কি জিডিপি অ্যাকচুয়ালি মোর ফোকাসিং অন দ্য কোয়ান্টিটি নট দ্য প্রাইস লেভেল আমরা জিডিপিটাতে কি বের করার চেষ্টা করি আমরা জিডিপিটাতে কিন্তু একটা ইকোনমি টোটাল প্রোডাকশনটাকে টোটাল আউটপুটটা দেখেন ডেফিনেশনটাই এরকম যে জিডিপি ইজ দ্য ফাইনাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি ইন এ গিভেন টাইম পিরিয়ড ফাইনাল গুডস এন্ড সার্ভিস একটা দেশে যতটুকু গুডস এন্ড সার্ভিস ফাইনালি প্রডিউস করছি ওটাই আমার এখানে হেডেক যে কতটুকু তৈরি করলাম তো যেহেতু এটা তো আমরা জিডিপি ইজ কারেন্ট প্রাইস দিয়েও করতে পারি তাহলে আমাদের বেস্ট ইয়ারের প্রাইসটাই কেন নিতে হবে হ্যাঁ আমি তো ওটাই বলছি যেহেতু এখানে হচ্ছে গিয়ে আমরা মেইনলি কোয়ান্টিটির উপর ফোকাস করছি মানে কোয়ান্টিটিটা এখানে আমার মেইন ফোকাসিং পয়েন্ট সেই কারণে আমরা কোয়ান্টিটিটার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ধরি না
আমরা কনস্ট্যান্ট ধরে নিই হচ্ছে কি প্রাইসটা, যে প্রাইসটা ডিফারেন্ট, মানে প্রাইসটা একটা থাকুক, বাট আমরা যেহেতু ডিফারেন্ট ইয়ারে কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে, এইখানে কতটুকু চেঞ্জেসটা আসলো সেটা ফাইন্ড আউট করি। সেম থিং আমি যখন ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করব, ইনফ্লেশন ওখানে আবার প্রাইস লেভেল ইম্পর্টেন্ট, যেহেতু ইনফ্লেশনের ডেফিনেশনটাই বললাম যে চেঞ্জেস ইন প্রাইস লেভেল, এই জিনিসগুলো ইনফ্লেশনে আসে। ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, তো সেখানে প্রাইসের চেঞ্জেসটা, প্রাইসের কি হচ্ছে, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু আমি ওই জিনিসটা এখানে ইউজ করছি, সো ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের সময় আমরা দেখবো যে ওইখানে যে অ্যাপ্রোচ, সেখানে আবার আমরা প্রাইস লেভেলটাকে কনস্ট্যান্ট ধরে নিব না, ওখানে আমরা কোয়ান্টিটিটাকে একটা ফিক্সড বান্ডেল অফ গুডস ধরে নিব, যেহেতু ওখানে প্রাইসের চেঞ্জেসটা আমার বের করা ইম্পর্টেন্ট, মানে ওখানে প্রাইসটা মেইন ফোকাসিং পয়েন্ট, আমরা যেটাকে আমরা কম্পোনেন্ট ধরে আগাচ্ছি। জিডিপিতে আমার মেইন কম্পোনেন্ট হচ্ছে কোয়ান্টিটি, নট দ্য প্রাইস। সো কোয়ান্টিটি যেহেতু মেইন কম্পোনেন্ট, কোয়ান্টিটি ডিফারেন্সটাই ডিফারেন্ট ইয়ারে বের করাটা আমার এখানে হেডেক, not the not the different price from a different year. আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে আরো পেরেছি। একটু আসি, কারণ বাংলাদেশে এই বছরে কি তৈরি হচ্ছে, এটা জিডিপি। বাংলাদেশে গত বছর কি তৈরি হচ্ছিল, ওটা জিডিপি। তো যখন আমি কম্পেয়ার কি করতে ম্যাটার যাচ্ছি, করে না। কম্প্যারিজনটা হচ্ছে কি রিয়েল জিডিপি। তো এইখানে কোয়ান্টিটিটা বাড়ছে না কমছে, এটাই তো বের করো যে কোয়ান্টিটিটা আদৌ কি বাড়ছে, আমি কি আদৌ কেনার ক্ষমতা রাখছি। তাহলে এখন আদৌ কেনার ক্ষমতা রাখি কিনা, এটা যদি আমি এই বছরের প্রাইসের সাথে গত বছরের প্রাইস লেভেল ওয়াইজ কম্পেয়ার, আসলে তো কম্পেয়ার হলো না, কম্পেয়ার করতে হলে একটা স্ট্যান্ডার্ডের সাথে ধরে আমাকে কম্পেয়ার করতে হয়। তো তাহলে স্ট্যান্ডার্ডটা ধরবো কিসে? আপনি বললেন ম্যাডাম ওই যে প্রাইসটাকে স্ট্যান্ডার্ড, মানে কোয়ান্টিটিটাকে স্ট্যান্ডার্ড, কোয়ান্টিটি তো স্ট্যান্ডার্ড ধরতে পারছি না, কারণ কোয়ান্টিটি চেঞ্জেস হবে, এটাই তো জিডিপি। তাহলে একটা স্ট্যান্ডার্ড, সেটা কি হতে পারে, একটা প্রাইস হবে যে একটা স্পেসিফিক প্রাইস, বাট এই ফিক্সড প্রাইসের জন্য ডিফারেন্ট ইয়ারে আমার কি হলো, সেটাই আমার জিডিপি। এভাবে আসি। ওকে, সো এখান থেকে আমরা আসলে এভাবে ক্যালকুলেশন, রিয়েল জিডিপিটাকেও ক্যালকুলেশন করতে পারি। আমি কি করলাম, রিয়েল জিডিপিটাকে এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। এরপরে আমাদের যেটা আসলে আসবে সেটা হচ্ছে গিয়ে যে আমার যে কথাটা বারবার আমি মেনশন করছিলাম, যে জিডিপিটাতে হচ্ছে গিয়ে আমরা অরিজিনাল সিনারিওটা বের করতে পারি রিয়েল জিডিপিটা দিয়ে। তো এই কারণেই বলছি যে অরিজিনাল সিনারিওটা আমরা এখান থেকে আসলে আসে, বিকজ দেয়ার ইজ সাম কম্পারিজন। আমরা যখনই তুলনা করছি, তুলনা করার সময় এই তুলনা করতে গেলেই দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু বের হয়ে আসে, আমরা কিন্তু তুলনা করতে পারি, এবং তখন দেখা যায় যে কম্পারিজনের কারণে আমাদের এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমরা খুব ইজি, মানে আমরা বুঝতে পারি যে অরিজিনালি হোয়াট হ্যাপেনিং দেয়ার। ওকে, নেক্সট যে দুটো টার্ম বের করবো, ইটস ভেরি ইজি। এখন একটা ঝামেলার কথা সেটা বলি, আপনারা মনে বুঝতে পারছেন যে এখানে একটা টার্ম আর একটার সাথে রিলেটেড। কোনো কারণে যদি নমিনাল জিডিপি ক্যালকুলেশন ভুল করেন, তাহলে কি হবে, পরবর্তীতে রিয়েল জিডিপি ক্যালকুলেশনে ভুল, এবং এগুলার ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায়, তখন হচ্ছে কি আরো যে দুটো কম্পোনেন্ট বের করবো, জিডিপি ডিফ্লেটর এন্ড হচ্ছে গিয়ে ওটাকে কি বলে যে গ্রোথ রেট, সবগুলোই ভুল আসবে। তো এই কারণে এই ম্যাথটা করতে দিলে দেখা যায় যে এক্সাম হলে অনেকেই করেছেন পুরোটা, কিন্তু ভুল এই কারণে ভুল এসে যায়, যে কম্পোনেন্ট কোনো একটা স্টেপে ভুল করে ফেলেছেন, একটা স্টেপ ভুল করে বাকি স্টেপ গুলো অটোমেটিক্যালি ভুল চলে আসে। তখন মিস আমার মতো ভুল অ্যান্সার হয়ে যাবে। মানে ওইটাই, একটা ভুল করলে দেখা যাবে যে পুরো প্রত্যেকটাতে ভুল করবেন। তো এখন আসি, দেখেন এই যে উনি যেমন রিয়েল জিডিপিটা ভুল করেছিল, আপনার মনে হতো যে ম্যাডাম একটা ইয়ারে রিয়েল জিডিপি ভুল করেছে 2018, তো এটার এমন কি, এই এখনই আসি পরের টার্মটা দেখেন, জিডিপি ডিফ্লেটর, হুইচ ইজ হাইলাইটেড বাই দিস অলিভ কালার। সো জিডিপি ডিফ্লেটরের ডেফিনেশনটা কি, দেখেন ফর্মুলাটা কি দিয়েছে, একটু লিখে ফেলি। জিডিপি ডিফ্লেটর ইজ ইকুয়াল টু এন জিডিপি ডিভাইডেড বাই আর জিডিপি। আচ্ছা, জিডিপি ডিফ্লেটরটাকে, জিডিপি ডিফ্লেটর ইজ এ রেশিও অফ নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। এখন আরো স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, জিডিপি ডিফ্লেটর হচ্ছে গিয়ে, এখন আপনার প্রশ্ন হলো না যে ওই যে প্রান্তিক বললো যে ম্যাডাম কম্পারিজনটা কেন করছি বা কতটুকু বাড়ছে কমছে, এটা দিয়ে কি হবে আমরা বুঝতে পারছি না। তো এই যে বাড়ছে কমছে বের করলাম, এবং হচ্ছে গিয়ে এখন আমার প্রশ্নই হতে পারে যে এই বছরেরই, যেমন 2018 এর রিয়েল জিডিপিও বের করলাম, নমিনাল জিডিপি, এটা একটা আর একটা কত অংশ, কতটুকু বড়, এই জিনিসটা বের করা দরকার হয়, তখন হচ্ছে গিয়ে আমরা এই জিডিপি ডিফ্লেটরটা ইউজ করি। সো দিস ইজ দ্য রেশিও অফ
nominal GDP and real GDP. So though it's a ratio, that's why there is no unit will be used here. অনুপাতের কখনো unit থাকে না। So যেমন 2018 এ সরি আমরা এখানে হচ্ছে কি 2017 এর রিয়েল জিডিপিটা বের করেছে। সো সরি জিডিপি ডিফ্লেটেডটা বের করেছে। So for 2017 the real GDP is আমরা এখানে ক্যালকুলেশন করা ছিল ওখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। For 2017 the nominal GDP was 321.50 ডলার, $321.5, and the nominal real GDP was 268.5. So আমি এটার অ্যান্সার পেলাম হচ্ছে 1.2। এটা 1.2 আসে না, এটা 1.19 সামথিং আসে, এটাকে আমি রাউন্ড ফিগার হিসেবে 1.2 নিচ্ছি। So which means এই 2017 এ যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে নমিনাল জিডিপিটা রিয়েল জিডিপির তুলনায় 1.2 গুণ বড়। আপনি বলতে পারেন ম্যাডাম এটা তো পয়েন্ট ধরেন 2 আসতো, তাহলে আপনি কি বলতেন? তাহলে আমি বলতাম যে এত গুণ ছোট। এখন নমিনাল জিডিপি যে সবসময় রিয়েল জিডিপির বড় হবে তাও না, ছোটও হতে পারে। তো যেটাই হোক না কেন দেখা যাচ্ছে যে একটা আরেকটা কত অংশ বা কত তুলনায় কত গুণ বড়, এই কম্পারিজনটা করতে গেলে মোর স্পেসিফিকলি প্রাইস লেভেলে কম্পারিজন। এই যে 1.2 বলছি মানে নমিনাল জিডিপিটা আসলে প্রাইস লেভেলটা যদি নমিনাল জিডিপি ওয়াইজ বের করতাম প্রাইস লেভেলটা 1.2 গুণ বেশি, এরকম একটা মানে আমরা একটা অ্যাডজাস্টমেন্টে এখানে আসি। সো এটাই হচ্ছে জিডিপি ডিফ্লেটর। তাহলে জাস্ট ফর্মুলাটা লিখি, জিডিপি ডিফ্লেটর ইজ ইকুয়াল টু নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। সেম থিং আমরা একটু আগে দেখেছিলাম যে ফর নমিনাল জিডিপি sorry, for real GDP for base year we don't need to find out the real GDP. Same thing for GDP deflator. For base year there will be no GDP deflator because it's real GDP and nominal GDP will be equal, so the answer will be 1. এটা আমরা জানি, তো এটা তো আর বের করার কোনো দরকার নেই। বাট বাকি তিনটা বছর like 16, 17 and 18 we can calculate the GDP deflator for those year. The last thing is growth rate. এর জন্য আমি আমার স্লাইডটাতে চলে যাব এবং এটা ফর্মুলা লিখতে বলবো। এটা কি প্রতিটা বছরই তো হচ্ছে জিডিপি ডিফ্লেটর বের করা যায়, বের তাই করতে না? পারবো, শুধু বেজ ইয়ারেরটা হবে না। বেজ ইয়ারের কেন হবে না? কাজ হচ্ছে গিয়ে বেজ ইয়ারের দেখা যাচ্ছে যে ইয়াটা যেটা হচ্ছে যে বেজ ইয়ারে তো অলরেডি আমার নমিনাল জিডিপি আছে রিয়েল জিডিপি আছে, তো আমি আসলে কি বের করবো এখানে? ডেফিনিশনটা কোথায় লিখেছি? ওকে, সো গ্রোথ রেটটা এবার আসি। গ্রোথ রেট লেখার জন্য একটা ইউনিফর্ম ফর্মুলা আছে। এই ফর্মুলা দিয়ে আপনি যে কোনো কিছুর গ্রোথ রেট বের করতে পারবেন। যদি আজকে শিখে যান তাহলে যে কোনো কিছুর গ্রোথ রেট বের করতে পারবেন। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। The formula for growth rate is like this. এখানে মানে যে এখানে যেমন আমরা রিয়েল জিডিপি অর্থাৎ জিডিপি গ্রোথ রেটটা বের করছি এবং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। দেখবেন যে আমাদের প্রাইম মিনিস্টার হোক বা আমাদের যে কোনো টক শো দেখবেন যে আমাদের বলে, যেমন আমি কালকে দেখছিলাম যে আইএমএফ এক্সপেক্ট করছে যে বাংলাদেশের গ্রোথ রেট এন্ড অফ দিস ফিসক্যাল ইয়ার উইল বি মোর দ্যান 6%। মানে আমরা ভালো পজিটিভ দিয়েছি যে এই যে গ্রোথ রেট কথাটা বলছে এই জিনিসটাকে। গ্রোথ রেট অ্যাকচুয়ালি যদি ধরেন আমি কোন একটা টার্মের গ্রোথ রেট বের করছি, সাপোজ আপনার স্টাডির গ্রোথ রেট বের করতে যাচ্ছি, তাহলে আমি এটাকে কি বলবো? আমি বলবো যে হাউ মাচ ইউর স্টাডি চেঞ্জ অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইউর স্টাডি অন দ্য বেজ ইয়ার। আপনার বেজ ইয়ারের সাথে এই ইয়ারের স্টাডি মানে পড়ার হার ধরেন কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, দ্যাট উইল বি ক্যালকুলেটেড ফ্রম ধরেন গ্রোথ রেট অফ ইউর স্টাডি, এরকম এখান থেকে বের করবো। সেম থিং when we're trying to find out the real GDP growth rate, in that cases the growth rate of current year will be measured, that means the growth rate of current year will be measured, changes of growth rate from the current year will be measured from the base year as a percentile factor. তো যেটা করব যে 1 ইয়ার থেকে আরেকটা ইয়ারে মানে একটা কারেন্ট ইয়ার থেকে বেজ ইয়ারের সাথে বা অ্যাকচুয়ালি এখানে আমরা প্রিভিয়াস ইয়ারটাকে ধরি, প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার যদি করি আমার কতটুকু ইকোনমি বড় হয়েছে, মানে রিয়েল জিডিপিটা বড় হয়েছে বা চেঞ্জেস হয়েছে, এটি আমরা যেই পার্সেন্টাইল আকারে বের করি সেটাই হচ্ছে আমার জিডিপি গ্রোথ রেট। প্রান্তিক যখন প্রশ্নটা করছিল যে আমরা ওয়াই বেজ ইয়ার, তখন আসলে আমার এটা বলতে ইচ্ছা হয়েছিল, পরে মনে হলো এটা তো আমরা পড়াবোই। তো এখানে আসলে আসি
তো এই যে ওনার যে প্রশ্নটা ছিল যে আমরা কেন বেজ ইয়ারটাকে প্রাইস লেভেলটাকে কনস্ট্যান্ট ধরছি বা বেজ ইয়ারের সাথে কম্পেয়ার করছি, তাহলে তো এমনও হতে পারে যে বেজ ইয়ারের সাথে আমাদের একটা লং টাইম ডিফারেন্স হতে পারে, যেমন এখানে 4 বছরের একটা ডিফারেন্স আছে 2018 এর সাথে। তো তখন তো আসলে অরিজিনাল সিনারিওটা অনেক ক্ষেত্রে বের করা পসিবল নাও হতে পারে। সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আসলে আমরা প্রত্যেকটা বছর আসলে গ্রোথ রেট বের করলে আমরা এই প্রবলেমটা বের করতে পারি। তো গ্রোথ রেটের ফর্মুলাটা হচ্ছে এরকম হয়, আমি এটা আসলে এখানে লেখাটা ডিফিকাল্ট যেহেতু এখানে করছে, তারপর আমি একটু চেষ্টা করছি লিখতে যাতে আপনারাও লিখে নেন। সো গ্রোথ রেটের ফর্মুলাটা এটা একটা ইউনিফর্ম ফর্মুলা, এটা যে কোনো কিছু গ্রোথ রেট আমরা এইভাবে বের করতে। সো আমরা এখানে রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করছি, এটা রিয়েল গ্রোথ রেটও বলা যায়, রিয়েল জিডিপি গ্রোথ রেটও বলা যায়। তো ফর্মুলাটা এরকম হবে যে এই যে এখানে লেখা যেটা রিয়েল জিডিপি ইন ইয়ার 2, বা ইয়ার 2 না লিখে আমরা এটাকে জাস্ট লিখি হচ্ছে আর জিডিপি of current year এই যে আমার স্পেস নাই, এই জন্য আমি এটা লিখতে চাচ্ছিলাম আর জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস আর জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস আর জিডিপি অফ previous year then the whole thing will be divided by our GDP of previous year then the whole thing will be multiplied by 100. আচ্ছা এই জায়গায় বুঝলাম না, হয়তো আমি একটু লিখে নিই তারপরে বুঝিয়ে বলছি, এটা একটু এই জায়গায় লেখার জন্য এরকম হলো। সো ফর্মুলাটা এমন হবে, এটা যে কোনো ক্ষেত্রে ইউনিফর্ম ফর্মুলা। তো যেই জিনিসটার আমরা আসলে গ্রোথ রেট বের করতে যাব ওটার কারেন্ট টার্ম থেকে ওটার প্রিভিয়াস টার্মটা একদম প্রিভিয়াস যেটা সেটাকে আমরা মাইনাস করব, দেন হোল থিং উইল বি ডিভাইডেড বাই দ্যাট প্রিভিয়াস টার্ম, দেন এই পুরো যে ভ্যালুটা আসবে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো ফর এক্সাম্পল আমি যদি 2018 এর রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাই, তাহলে রিয়েল জিডিপি যেটা আমরা ক্যালকুলেশন করে বের করব 2018 এর, ওটা থেকে মাইনাস যাবে হচ্ছে 2018 এর আগের বছর কোনটা 2017 এর রিয়েল জিডিপিটাকে মাইনাস করব ডিভাইডেড বাই 2017 এর রিয়েল জিডিপিটা আসবে দেন দ্য হোল থিং যে অ্যান্সারটা আসবে এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে 100 দিয়ে। প্রশ্ন হচ্ছে 100 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, কারণ হচ্ছে কি যে বলেছিলাম পার্সেন্টেজে বের করব, তো পার্সেন্টেজে যেহেতু বের করতে যাচ্ছি তো এই কারণে হচ্ছে কি আমরা এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এখানে একটা আমার স্লাইড একটা এক্সাম্পল আছে, এখানে দুইটা বছর ছিল 2007 and 6। তো এখানে রিয়েল জিডিপি বের করার জন্য আমরা ফর্মুলাটা এইভাবে লিখেছেন যে রিয়েল জিডিপি অফ 2007 মাইনাস রিয়েল জিডিপি অফ 2006 ডিভাইডেড বাই দ্য রিয়েল জিডিপি অফ 2006, এন্ড দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। দেন ভ্যালুটা বসানোর পর এখানে আমার অ্যান্সার আসছিল হচ্ছে গিয়ে 8.94%। তো দেখেন দেন একটা কমেন্ট করেছে, দ্যাট ইজ দ্য রিয়েল জিডিপি ইজ grew by 8.94% between 2006 and 7। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে গিয়ে যদি 2006 সালের রিয়েল জিডিপি নেই, এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী 2006 সালের যদি রিয়েল জিডিপি নেই এবং 2007 সালে যদি রিয়েল জিডিপি, তাহলে 2006 থেকে 2007-এ ওভারঅল বিষয়টা 8% বা অলমোস্ট 9% বেড়ে গেছে। ম্যাম প্রিভিয়াস ইয়ারটা কি বেস ইয়ার হবে? না, প্রিভিয়াস ইয়ারটা আগের বছরটা, প্রিভিয়াস ইয়ার বলতে যেটা বোঝায় যে আগের বছর আগের বছরই হবে, এখানে বেস ইয়ারের কোনো কাজ নাই। মানে এখানে হচ্ছে কারেন্ট যদি ইয়ারটা, চারটা যদি আমি 17 বছরটা করি তাহলে হচ্ছে 16 হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার 18 করলে 17 হবে। হ্যাঁ এরকম। অর্থাৎ এখানে কোনোভাবেই আমরা আমাদের যে প্রিভিয়াস যে মানে বেস ইয়ার যেটা আমরা নমিনাল জিডিপি ক্যালকুলেশনের সময় যে বেস ইয়ারটাকে ধরে নিচ্ছিলাম, সরি রিয়েল জিডিপি ক্যালকুলেশনে, এটার এখানে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এখন ফাইনালি এখানে আমি একটা বের করেছিলাম যে এখানে 42 পয়েন্ট সামথিং আসছিল। ফাইনালি একটা জিনিস দেখলেন যে আমরা একটা কমেন্ট করলাম শেষে, কমেন্টে এরকম ছিল যে সো দ্য ইকোনমি ইজ গ্রিউ বাই দিস পার্সেন্ট, এরকম একটা কমেন্ট আমি কিন্তু
করেছিলাম। তো এই যে কমেন্ট যেটা আমরা করছি, এই কমেন্টটা আমাদের সবসময়ই এখানে কিন্তু করতে হবে, অর্থাৎ আমি এখানে কিন্তু কমেন্টটা করব, এবং এই কমেন্টটা আসবে হচ্ছে গিয়ে এই বেসিসে যে আমরা হচ্ছে গিয়ে যে আমরা যে কমেন্টটা করব সেখানে হচ্ছে এটা এই বেসিসে আসবে, সেখানে আমরা যেটা হবে যে আমাদের আহ, কত পার্সেন্ট ইকোনমিটা বেড়েছে বা কমেছে আমরা সেটা বলবো। তো এখানে যেটা অ্যান্সারটা পজিটিভ ছিল, যেমন এই যে আমাদের সাইটে দেখলাম যে অ্যান্সারটা হচ্ছে গিয়ে পজিটিভ ইন এ সেন্স যে 8 পয়েন্ট সামথিং %। তো আমি মানে সামনে সাইনটা পজিটিভ ছিল, যেহেতু পজিটিভ সাইন ছিল তাই হচ্ছে গিয়ে আমরা এটাকে আমরা এটার হচ্ছে গিয়ে এটা আনবো হচ্ছে পজিটিভ, মানে বলবো যে গ্রিউ বাই এত পার্সেন্ট বা গ্রো বাই এত পার্সেন্ট। বাট যদি নেগেটিভ হতো তাহলে আমরা বলবো যে ফল বাই বা ডিক্লাইন বাই বা শ্রিঙ্ক বাই, এভাবে আমাদের একটা কথা এখানে আসবে। আচ্ছা, এখন আমি চলে যাব হচ্ছে আজকে ব্রেকআউট রুমে। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে কয়েকটা ম্যাম ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব। জি বলেন। ম্যাম কমেন্ট শুধু তো ওই গ্রোথ রেটের জন্য, তাই তো? হ্যাঁ, গ্রোথ রেটের জন্য কমেন্ট হবে। এবং আরো একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এই ম্যাডাম আমাদের কি হচ্ছে গিয়ে 3টা বছরেরই মানে কমেন্ট করতে হবে কিনা? হ্যাঁ, 3টা বছরেরই কমেন্ট করতে হবে। এবং আরো একটা জিনিস আসি, সেটা হচ্ছে বেজ ইয়ারের জন্য আমার গ্রোথ রেট বের হবে কিনা। না, বেজ ইয়ারের জন্য কোনো গ্রোথ রেট আসবে না, বিকজ বেজ ইয়ার তো অলরেডি তারটা ক্যালকুলেশন করতে হলে আমার কি লাগবে, এটা প্রিভিয়াস ইয়ার লাগবে না? জি ম্যাম, প্রিভিয়াস ইয়ার তো নাই। এখানে প্রিভিয়াস ইয়ার তো আমাকে দেওয়া নাই, যিনি বলেছেন ঠিকই বলেছেন, তো প্রিভিয়াস ইয়ার তো নাই, তাহলে আমি যখন ক্যালকুলেশন করবো আমি প্রিভিয়াস ইয়ারই পেলাম না, তাহলে আমি ক্যালকুলেশনটা করবো কোথা থেকে? তো এই কারণে কিন্তু একই কথা যে বেজ ইয়ারের জন্য কিন্তু আমরা জিডিপি ক্যালকুলেশন করতে পারি না। ওকে, সো এখন তাহলে আমরা আমাদের ব্রেকআউট রুমে চলে যাই। অলরেডি আমি যেটা করব, ব্রেকআউট রুম দেওয়ার সাথে সাথে আপনাদের গুগল ক্লাসরুমে একটা হচ্ছে গিয়ে আহ আপনার একটা ফাইলও অ্যাসাইন করে দিব। দেখবেন যে যে ফাইলে একটা ওয়ার্ড ফাইল পাবেন এবং সেখান থেকে আপনার ওটার নামও এরকম ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি ফর ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। সো ওই ফাইলে আপনারা দেখবেন হচ্ছে গিয়ে একটা এই যে এরকম একটা টেবিল দেওয়া আছে এবং সেখান থেকে আপনারা হচ্ছেন ব্রেকআউট, মানে ভুল বলছি, ওখান থেকে আপনারা হচ্ছেন এই ম্যাথসটা এখন সলভ করে আসবেন। ইউ উইল গেট 10 মিনিটস টু ডু দ্যাট। এবং এটার জন্য এটা সাবমিশনের টাইমটা হচ্ছে গিয়ে আহ মানে যেটাকে বলতে চাচ্ছি, এটা সাবমিশনের টাইম দেবো হচ্ছে কি আজকে আজকে আর দুপুর 3টা পর্যন্ত। আপনাদের যেটা করতে হবে, এখন ব্রেকআউট রুমে বসে এটা হচ্ছে কি নিজেরা ডিসকাস করবেন এবং কোনো প্রবলেম থাকলে নিজেরা ডিসকাশন করে ওখানে শেষ করবেন এবং ম্যাথটা সলভ করার চেষ্টা করবেন। করার পরে এই ম্যাথটা খাতায় সলভ করে গুগল ক্লাসরুমে যে অ্যাসাইনমেন্টের যে জায়গা, সেখানে মানে আপনার একটা ফোল্ডারের মতো অ্যাসাইন হয়ে যাবে, ওখানে সাবমিট করতে হবে। ওয়ান মোর থিং, ওখানে সাবমিট করার সময় আপনাকে মেনশন করতে হবে হুইচ ব্রেকআউট রুম ইউ আর বিলং। সো কোনো কারণে যদি আপনি কোনো ব্রেকআউট রুম বিলং না করেন, আমি কিন্তু আপনার অ্যান্সার একসেপ্ট করবো না। সো যখনই জয়েন করে ফেলবেন কোনো ব্রেকআউট রুমে, কেয়ারফুলি দেখবে যাতে কোন ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে আছেন। এবং আরো একটা বিষয় আছে, হয়তো ভাবতেন যে ব্রেকআউট রুমে যে চুপ করে বসে থাকবো, আই এম সরি, এটা গ্রুপ অ্যাক্টিভিটিস এর মার্কস আপনি পাবেন, হুইচ মিনস গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটাকে আমরা বলি। তো এই কারণে আপনি এবং আপনার গ্রুপমেট, সাপোজ আমি একটা গ্রুপ দিলাম, সেখানে 5জন স্টুডেন্ট আছে, এই 5জন স্টুডেন্টের অ্যাক্টিভিটিস আমার জন্য ইম্পর্টেন্ট। তো এই 5জন যা পাবেন ওই মার্কসটাকে আমি এভারেজ করে পার পার্সনকে এই 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 ব্রেকআউট রুমের মার্কিংটা কিন্তু করবো। সো একটা গ্রুপে যদি এবিসি থাকে, মিস্টার এ যদি 10 পেলো আর বি পেলো হচ্ছে গিয়ে 2, সো 10 প্লাস 2 এটাকে হলো 12, এটাকে এভারেজ করে দেওয়া হবে 6। সো ওই মিস্টার এও পাবে 6, মিস্টার বিও পাবে হচ্ছে 6। সো এটা মেক শিওর করে ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে কাজ করবেন। আমি ব্রেকআউট রুমটা ওপেন করে দিয়েছে, সবাই প্লিজ জয়েন করেন এবং করে ম্যাথসটা সলভ করার চেষ্টা করেন। আর অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা অ্যাসাইন করা হয়েছে, তো ওখান থেকে ফাইলটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা দেখেন যে আপনাকে একটা হচ্ছে গিয়ে হোস্ট আস্ক ইউ টু জয়েন সাম ব্রেকআউট রুম, এরকম একটা হয়তো প্রশ্ন আসছে।
ওখান থেকে হচ্ছে গিয়ে আপনি জাস্ট ওটা ওটা হচ্ছে গিয়ে ইয়া করলেই হবে, এখানে আর কিছু না। আমি অনেকেই দেখতে পাচ্ছি এখনো জয়েন করেন নাই। যারা যারা জয়েন করেন নাই, কাইন্ডলি জয়েন টু দ্য ব্রেকআউট রুম। এটা কিন্তু এখান থেকে বের হয়ে গেল, তো আমি আপনাকে যেটা করলাম, আপনাকে হচ্ছে গিয়ে ক্লাস থেকে বের করে দিলাম। বুঝতে পেরেছেন? যেহেতু আপনারা দুইজনে, যে মিরাজুল ইসলাম রাফি এন্ড মুহিত ফেরদৌস খান, আমার এই ধরনের স্টুডেন্টদেরকে দরকার নাই ক্লাসে, যারা হচ্ছে ক্লাসে জয়েন করে ইয়া করে থাকে। রিমুভ এন্ড রিপোর্ট করে দিলাম। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম আছে? না আশিক, তুমি ওরা অ্যাড করে দিছো? না জান্নাতুল না, আপাতত নেই। নো আমরা ম্যাম, কি আমরা মানে আমরা নিজেরা কথা খুঁজে বলছি। পাচ্ছেন। আচ্ছা, এই ব্রেকআউট রুমে কোনো অ্যাক্টিভিটিস কেন দেখতে পাচ্ছি না? মানে কোনো কথাবার্তা এই ব্রেকআউট রুমের আমি মেইন রুম থেকে দেখতে পাই যে কোন ব্রেকআউট রুমে কোন কোন অ্যাক্টিভিটিস হচ্ছে। এই ব্রেকআউট রুমে কোনো অ্যাক্টিভিটিস নাই। ম্যাম যাদের প্রবলেম হয়েছিল আমরা আর কি ডিসকাশন করছি ম্যাম। দ্য ব্রেকআউট রুম 6 না? 7 7 ম্যাম। এই ব্রেকআউট রুমের একদম অ্যাক্টিভিটিস 0। এই কারণে আমি এই ব্রেকআউট রুমে আসছি যে হোয়াট হ্যাপেনিং হিয়ার। ম্যাম আমার আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমরা ডিসকাস করছি আর ট্রাই করছি ম্যাথ করার। আচ্ছা, জি ম্যাম। এটা আপনারা কি করছেন? এটা মেইন রুম থেকে অ্যাক্টিভিটিস গুলো দেখা যায় ব্রেকআউট রুমের, মানে যিনি Okay, হোস্ট ইন এগুলা দেখতে পান। তো আমি আপনি বলার আগে আমি দেখতে পাবো যে সাপোজ নুসরাত কিছু করছে কিনা, না রিপা কিছু করছে, না তানভীর কিছু করছে, আমি পুরোটাই দেখতে পাবো। ম্যাম। ওকে ম্যাম। সো সবাই মেবি মেইন রুমে আবার জয়েন করেছেন, ইজন্ট ইট? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ব্রেকআউট রুম নিয়ে কোনো কোশ্চেন আছে? এখন কি করতে হবে সেটার বিষয়ে? ম্যাম এখানে আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল ম্যাম, এখানে জিডিপি ডিফলেটর আমরা কেন করছি? এটা তো ম্যাম আচ্ছা, এক্সপ্লেন জিডিপি করেছেন। ডিফলেটর এক্সপ্লেন করি না, মানে এক্সপ্লেন করছি না, বাট জিডিপি ডিফলেটরটা বের করছে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের কোয়ারি, মানে আপনার নিজেরই কোয়ারিজ আসতে পারে যে ম্যাডাম আমি যে ডিফলেটরটা বের করলাম, মানে সরি, আমি যে নমিনাল জিডিপি বের করলাম, ঠিক একই সাথে মানে প্রাইসের একটা কম্পারিজন করার আমার একটা
ইচ্ছা থাকতে পারে যে নমিনাল জিডিপি থেকে রিয়েল জিডিপিটা আদৌ বড় কিনা, বড় হলে কতটুকু বড়, এই ধরনের ক্যালকুলেশন গুলো করার ইচ্ছে হতে পারে, সেই বেসিসে আসলে বের করা। এখানে জিডিপি মিস ডিফলেটর আমরা প্রত্যেকটা কি হচ্ছে মানে হুম, বেস ইয়ার বাদ দিয়ে করব, তাই না ম্যাম? হ্যাঁ বেজ ইয়ার মানে আসলে নমিনাল জিডিপি ছাড়া বেজ ইয়ারে কিছুই বের হবে না, বাকি সবগুলো টার্মই প্রত্যেকটা বছরে বের হবে, বেজ ইয়ারে শুধুমাত্র নমিনাল জিডিপিটা আসবে। আচ্ছা, এবার আসি সাবমিশনের বিষয়, যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। সাবমিশনটা হবে হচ্ছে কি বলেছিলাম যে আর খাতাটা যেটা আজকে লেকচার তুলেছেন সেটাতেই সাবমিট করবেন, মানে সেটা জাস্ট ছবি তুলে আপলোড করে দিলেই হবে, যেহেতু অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে ফোল্ডারটা অ্যাসাইন করা। খাতার উপরে অবশ্যই নিজের নাম আইডির সাথে ব্রেকআউট রুম নাম্বার লিখতে হবে। উইদাউট ব্রেকআউট রুম আমি ওখানে একসেপ্ট করবো না। এবং আরো একটা বিষয় আছে, ব্রেকআউট রুম না লিখলে আসলে একসেপ্ট করবো না, কারণ আমি অলরেডি ক্লাস থেকে আজকে কয়েকজনকে বের করে দিয়েছি যারা জাস্ট ক্লাসে জয়েন করে বসে থাকে, বাট ক্লাসে আসলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, অর্থাৎ এই যে জয়েন করে ঘুমায় যাওয়ার মতো অবস্থা। এই স্টুডেন্টদের আমার দরকার নেই, ব্রেকআউট রুম ক্রিয়েট করতে যে আমি এদেরকে ফাইন্ড আউট করেছি। সো তাদের তো কোনো ব্রেকআউট রুমই নাই, তাদের তো কোনো ব্রেকআউট রুমই নাই, তো হচ্ছে গিয়ে তারা হচ্ছে ব্রেকআউট রুমে জয়েন করবে না, মানে তাদের ব্রেকআউট রুম নাম্বার থাকবে না। তো এরকম যদি আমি কারো ব্রেকআউট রুম নাম্বার না পাই, তাহলে আমি ধরে নিব সে ব্রেকআউট রুমে ছিল না। তো এই কারণে ব্রেকআউট রুম নাম্বারটা উপরে লিখতে হবে। এরপরে আপনার মেক শিওর করতে হবে আপনার নিজের অ্যাকুরেসি থেকে গ্রুপ অ্যাকুরেসি আছে কিনা, অর্থাৎ আপনার যে গ্রুপমেট ছিল, প্রত্যেকটা গ্রুপে 5 জন করেছিলেন, সেই 5 জনের মধ্যে আপনি ব্যতীত যে 4 জন আছেন, 4 জন অ্যাকুরেটলি জিনিসটা সাবমিট করলো কিনা, অ্যাকুরেটলি অন টাইমে সাবমিট করলো কিনা, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। দেন আপনি আপনারটা সাবমিট করবেন, এবং আপনারটা আপনারা সাবমিট করবে। সাপোজ ওই যে একই কথা, মিস্টার এ এন্ড বি দুইজন আছেন একটা গ্রুপে, মিস্টার এ কেও তার কপি সাবমিট করতে হবে, মিস্টার বি কেও তার কপি সাবমিট করতে হবে, কিন্তু এখানে প্রিরিকুইজিট হচ্ছে কি এ বি দুজনকেই সাবমিট করতে হবে, এবং এ বি দুজনেরই অ্যাকুরেসিটা থাকতে হবে, এবং এটা দুজনকে মিলে মেক শিওর করতে হবে যে অ্যাকুরেসিটা আছে কিনা। আমি ফার্দার আর কোনো কোশ্চেন আছে এটার বিষয়ে? ক্লাস টাইম শেষ হয়ে গেছে আমাদের, তাহলে আমি ম্যাম কাটতে কয়টার বলছি। ভিতরে সাবমিট করতে হবে? আজকে 3টা পর্যন্ত সময় আছে, বিকাল। ম্যাম 3টা বাজে আমাদের একটা ক্লাস শেষই হয়, তো যদি একটু বাড়িয়ে দেওয়া এখন যায়। এতদিন নিশ্চয় ব্যাক টু ব্যাক ক্লাস নেই, এর মধ্যে তো ফাঁকা আছে। জি আসলে ম্যাম, কি আমার মনে হয় 3টা ক্লাসই একসাথে ম্যাম। 3টা ক্লাস একসাথে পড়েছে, এরকম কতজনের আছে? হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দেখে আমি রুটিনটা চেক করছি আপনাদের আজকে। সেন্ট্রাল রুটিনটা মিস দেখতে পাবো, ওটা দেখলে আমি বুঝবো যে হচ্ছে গিয়ে কোনো প্রবলেম আছে কিনা। জি চারু বলেন। মিস এখানে কোনো গ্রুপ আছে কিনা আমি বুঝছি না আসলে কোন গ্রুপে কার সাথে যাব। গ্রুপ না, মানে ইটস লাইক আপনার যে ব্রেকআউট রুম গ্রুপটা ছিল আচ্ছা সেটা ইম্পর্টেন্ট। এটা কোনো গ্রুপ না, মানে এটা অটোমেটিক্যালি এই গ্রুপটা জুম থেকে না, আমিও কিছু ক্ষেত্রে হচ্ছে ইয়া করেছি করে এই গ্রুপটা ক্রিয়েট করে। তো সেই গ্রুপ থেকে সেই গ্রুপমেট যেটা আপনার গ্রুপে যে 4 জন ছিল বা 5 জন ছিল, তাদের সাথে কথা বলে, দরকার হলে যদি গ্রুপমেটদের না খুঁজে পান, গুগল ক্লাসরুমটা ইউজ করেন, যে ব্রেকআউট রুম এত নাম্বার, বাকি কারা কারা গ্রুপমেট ছিলেন তাদের সাথে একটু কমিউনিকেট করেন। গুগল ক্লাসরুম বেটার ওয়ে, বিকজ ওখানে সবার। মেসেঞ্জারে করলেই হবে ম্যাম, গুগল ক্লাসরুমে আবার আচ্ছা অনেক ঠিক বেশি আছে মিস। কনভারসেশন হয়েছে। তো যাই হোক, মানে ওটাই ওখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেটা প্ল্যাটফর্ম আছে একটা, ওটা বললাম, মেসেঞ্জারের কথাটা মনে আসে, তো ওখান থেকে একটু কমিউনিকেট করে নিতে পারবেন। কিন্তু আপনার মার্কিংটা ডিপেন্ড করবে আপনার মার্কস প্লাস হচ্ছে মানে আপনার অ্যাকুরেসি প্লাস হচ্ছে আপনার গ্রুপের অ্যাকুরেসির উপরে। এই জন্য গ্রুপটার উপরে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। ঠিক আছে মিস। ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করে দিই। সরি, আমি একটু অন্য একটা ক্লাসের টাইম নিয়ে নিয়েছি মিস একটু। মিস জি বলেন। আমি একটু নামটাকে পরে জয়েন করছিলাম মিস, প্রেজেন্টটা দিতে পারিনি। আজকে যাদের অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে, তারা নেক্সট ক্লাসে যদি অন টাইমে জয়েন করেন, তখন হচ্ছে কি আমি যখন ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিব তখন পাবেন। যাদের অ্যাটেন্ডেন্স এরকম মিস হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে আমি নেক্সট ক্লাসে যখন ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিব এরপরে সুযোগ দেই যে কারা কারা জি মিস ম্যাম, করেছেন বা প্রিভিয়াস ক্লাসে ছিলেন, এই যে দিতে পারেন, তখন সেটা আমি কাউন্ট করবো, কিন্তু এটার কন্ডিশন হচ্ছে নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করতে হবে। আর আমি জি ম্যাম, অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিই, ম্যাক্সিমাম টাইম ম্যানুয়ালি নিই, ওইভাবে আপনাকে দিতে হবে। জি মিস, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন তাহলে সবাই, নেক্সট ক্লাসে আসসালামু দেখা আলাইকুম। হবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।